ভারতবর্ষের নন্দীগ্রাম একটা ছোট্ট জায়গা থেকে আজকে ফ্লাই করে উড়বো দুবাইয়ের উদ্দেশ্যে। কুয়েত, সৌদি, ওমানের পরে এটা আমার চতুর্থ কান্ট্রি যেখানে আমি ফ্লাই করতে চলেছি। এই একটি ভিডিওর মধ্যে দুবাইয়ের সম্পূর্ণ শহর, কিভাবে পৌঁছেছিলাম, কত টাকা খরচ হয়েছে, সব কথা আলোচনা করব। যেখানে ঘুরে দেখাবো একদিনের মধ্যে কত টাকা খরচে আপনি সম্পূর্ণ দুবাই ঘুরে বেড়াবেন। সব কিছু জানার জন্য আপনাকে ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 8টা। আমি প্রায় 5টা 30-এর দিকে বেরিয়েছিলাম, যেখান থেকে আমি প্রথম বাড়ি থেকে ঠাকুরচোক থেকে চণ্ডীপুর, এবং চণ্ডীপুরের পরে আমি এখানে এসে পৌঁছাই মেছদায়। প্রায় এখানে লেগে গেছে 2.5 ঘন্টা। এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা, আর আমি ঠিক হাওড়া স্টেশনের বাইরে রয়েছি। আমার কামরায় দেখুন এখনও পর্যন্ত কেউই নেই। আর সত্যি কথা বলতে নন্দীগ্রাম থেকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোটা এতটাই কঠিন যে এত সময়ে মানুষ কলকাতা থেকে দুবাই পৌঁছে যাবে। এখনও হাওড়া স্টেশন পৌঁছানো, হাওড়া স্টেশন থেকে আবার এয়ারপোর্ট পৌঁছানো, তারপরে সেখানে গিয়ে রাতে সময় কাটানো, তারপর ফ্লাইট ধরা, এখন বহুত বড় জার্নি বাকি। তো দেখা যাক কখন পৌঁছাই। এইমাত্র হাওড়া স্টেশনে পৌঁছেছি, যেখান থেকে এবার আমাকে সময় লাগবে বাইরে বেরোতে এবং তারপরে খুঁজে দেখতে যে কোন গাড়ি যাবে এয়ারপোর্টের দিকে। এখন বাজে রাত্রি 12:05। এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম এয়ারপোর্টের সামনে। আমি এসেছি এখানে 11:30 দিকে। প্রথমে কিছু পেট পূজা করা দরকার, তার জন্য প্রথমে গেলাম হোটেলের দিকে। ভাগ্যক্রমে একটি মাত্র হোটেল খোলা ছিল, তা এখনও খোলা থাকবে, রাত 2টো পর্যন্ত করে খোলা থাকে। হাওড়া থেকে যে কোনো বারাসাতের বাস ধরলেই এখানে কিন্তু ইজিভাবে কিন্তু পৌঁছানো যাবে। এখন আমি রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। এখান থেকে আমি রওনা দেবার কিছুক্ষণ পরে, মানে ধরতে গেলে প্রায় 6-7 ঘন্টা পরে দুবাইয়ের উদ্দেশ্যে, যেখানে যাওয়ার খরচ হচ্ছে 16,500 টাকা, যার মধ্যে 15,000 নিচ্ছে এজেন্সি এবং 1,500 টাকা হচ্ছে মেডিকেল। আমার বোর্ডিংয়ের কাজ এবং ইমিগ্রেশনের কাজ শেষ হয়ে আমি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। আমার পেছনে রয়েছে এই ফ্লাইট। তো বোর্ডিংটা হচ্ছে যেখানে লাগেজকে এন্ট্রি করানো, আর ইমিগ্রেশন হচ্ছে নথিভুক্তকরণ করা যে আমি ভারত ছেড়ে চলে যাচ্ছি। এই ট্রাভেলে দুটো ভুল। প্রথম ভুল হচ্ছে উইন্ডো সিটের জন্য না বলা। আপনি যখন ট্রাভেল করছেন উইন্ডো সিট বা কোনো সিট বুকিং থাকে না সাধারণত। আপনি যদি ওই বোর্ডিংয়ের সময় বলে দেন যে আমার একটা উইন্ডো সিট দেবেন, তাহলে ওরা দিয়ে থাকে। আর দ্বিতীয় হচ্ছে খাবার সঙ্গে করে না নিয়ে আসা। চেষ্টা করবেন খাবার সঙ্গে নিয়ে আসার, কেননা এখানে যখন আপনি 4 ঘন্টা 5 ঘন্টা বসতেছেন তখন খিদাটা লেগে যাওয়া স্বাভাবিক। আর এখানে যে দাম তা আকাশ ছোঁয়া। এইমাত্র পৌঁছালাম দুবাইয়ের এয়ারপোর্টে। আর এই যে এয়ারপোর্টে, এটা হচ্ছে দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমার ঘড়ির কাঁটায় বাজে ইন্ডিয়ান টাইমে 3টে, এবং এখানকার সময় দেখলে 1:30। মানে ভারত এবং আমাদের এই সময়ের মধ্যে 1.5 ঘন্টার ডিফারেন্স রয়েছে, যেখানে দুবাই 1.5 ঘন্টা পিছিয়ে এবং 1.5 ঘন্টা আগিয়ে রয়েছে ইন্ডিয়া। তো এখন আমার কাজ হবে, এই যে এয়ারপোর্টটা দেখছেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট এবং অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছে। এবার আমার কাজ হবে কোম্পানির কোন লোক আসতেছে তার সঙ্গে সাক্ষাৎ করা এবং তার সঙ্গে কোম্পানির দিকে এগিয়ে যাওয়া। আর আপনারা যখন দুবাই আসতেছেন তখন চেষ্টা করবেন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার জন্য, কেননা এখান থেকে বুর্জ খলিফা বলুন, দুবাই মল বলুন, এগুলো সবগুলো এইখান থেকেই কাজ হয়। আবুধাবিতে নামলে অনেকটা দূর। এখন আমি পৌঁছে গেছি দুবাইয়ের, যেখানে আমি থাকবো আর কি, যে কোম্পানিতে। আসার সঙ্গে সঙ্গে আমাকে একটা দিয়েছে এই গদ্দা, বেডশিট, কম্বল এবং একটি বালিশ। এখন আমার কাজ হবে প্রথম গোসল করে রেস্ট নেওয়া, তারপর বাকি যা হবে দেখা যাবে। আমি রয়েছি দুবাইয়ের জাবেল আলী ফ্রি জোনে, যেখান থেকে আমি মেট্রোতে করে ট্রাভেল করব পুরো দুবাইটা। দুবাই ঘোরবার জন্য সবচেয়ে ভালো প্রসেস হলো মেট্রোতে করে ট্রাভেল করা। আজকের দিনে সর্বপ্রথম যে জায়গায় আমি ভ্রমণ করতে চলেছি সেই জায়গাটির নাম হলো আল ফাহিদি, যেই জায়গার হিস্টোরিক্যাল নাম হলো আল বাক্তাইন। এই শহরটি গড়ে উঠেছিল 1900 শতকের দিকে। পারস্যের বাণিজ্যিক অর্থাৎ ইরানের বাণিজ্যিকরাই এখানে গড়ে তুলেছিল এই শহরটি। দুবাইয়ের অন্যান্য শহরে যেখানে বড় বড় বিল্ডিং দেখতে পাবেন, সেই জায়গায়
জায়গায় এই শহরে আপনি সরু সরু গলি, মাটির রঙে রাঙা ঘর, রাস্তা আর আরব দেশের ইতিহাস দেখতে পাবেন। ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবারও মেহবুব অ্যাডভেঞ্চার ডায়েরির নতুন পাতায়। আমি রয়েছি দুবাইয়ের সবচেয়ে পুরনো শহর আল ফাহিদি হিস্টোরিক্যাল নেইবারহুডে। এই প্লেসটি দুবাইয়ের অন্য প্লেসগুলির থেকে আলাদা। এখানে থাকা প্রতিটি ঘর, বাড়ি যেগুলি পেছনে দেখতে পাচ্ছেন, এগুলি আজকের বানানো নয়, 1900 এবং 1800 শতাব্দীর দিকে বানানো এই বাড়িগুলি। এটি হচ্ছে দুবাইয়ের এমন এক প্লেস যাকে ভেঙে ফেলার অনেকটাই চেষ্টা করা হয়েছিল সরকার দ্বারা। দুবাই যান, গালফ যান, যেখানেই যান না কেন আপনি সেখানে একটি কমন জিনিস দেখতে পাবেন, যেটি হচ্ছে এসি। এখানে এত পরিমাণ গরম পড়ে যে বাড়িতে, গাড়িতে যেখানে যাবেন সেখানে এসির ব্যবস্থা দেখতে পাবেন। কিন্তু 1800 বা 1900 শতাব্দীর দিকে যখন এখানে মানুষেরা বসবাস করতো, তখন গরমে মানুষেরা কীভাবে সারভাইভ করতো সেটা হচ্ছে জানার বিষয়। তো এখানে একটি সিস্টেম রয়েছে যাকে বলা হয় উইন্ড টাওয়ার বা বারজাল, তা সম্পর্কে আপনাদের জানাবো। এই যে দেখছেন একটি খাড়া টাওয়ার দাঁড়িয়ে রয়েছে, যার মুখের দিকে ভাগটা কিন্তু খোলা, এবং এখান থেকে যাওয়া বাতাস ভেতরে গিয়ে ঠান্ডা হয়ে যায় এবং এসির মতো, ঠিক এসির মতনই কাজ দেয়। এটি হচ্ছে সেই ফেমাস উইন্ড টাওয়ার, যাকে দেখবার জন্য বহু মানুষই এখানে এসে থাকে। এখানে রয়েছে দুবাইয়ের সবচেয়ে পুরনো মার্কেট। হাতে সময় থাকলে এই পুরনো যুগের মার্কেটে গিয়ে ঘুরে আসতে পারেন। এবার আমি চলেছি দুবাইয়ের খাড়ি বা নদীর দিকে, যা ঐতিহাসিক তাৎপর্য বহন করে। আজকের দিনের আমার দ্বিতীয় ভ্রমণের স্থান হলো 1 দিরহাম আবরা রাই। দুবাইয়ের বার দুবাই এবং দেইরার মাঝখানে একটি নদী প্রবাহিত হয়েছে, যার নাম হলো দুবাই ক্রিক, যা দুবাইয়ের প্রধান সিটির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। দুবাইকে যদি ভালোভাবে দেখতে হয় আর এক্সপ্লোর করতে হয়, এই নদীপথ সব থেকে বেস্ট অপশন, যেইখানে মাত্র 100 দিরহামের মাধ্যমে কিন্তু আপনি পুরো দুবাই সিটিটিকে আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য ঘুরে দেখতে পারবেন। এই 100 দিরহামেই 3 জন থেকে 4 জন আপনি একটি বোটে করে রাইড করতে পারবেন। আবরা কথার অর্থ হলো ছোট নৌকো, যেখানে আপনাকে পারাপারের জন্য এই নৌকোর সাহায্য নেওয়া লাগবে, যার জন্য ধার্য মূল্য হলো মাত্র 1 দিরহাম। যার কারণেই তো একে দুবাইয়ের সবচেয়ে সস্তা রাইড বলা হয়ে থাকে। নদীটা পার হলেই আপনি দেখতে পাবেন গোল্ডেন সুক, যা দুবাইয়ের সবচেয়ে বড় গোল্ডের মার্কেট। এখানে দেখতে পারেন বিশ্বের সবচেয়ে বড় বানানো আংটি। অ্যাকচুয়াল সকালে আমাদের দুজনের একসঙ্গে আসার কথা। এ চলে গেছে প্রথম জুমেরা বিচ ঘোরার জন্য, এবং আমি চলে গেছি আল ফাহিদি। সেখান থেকে এখানে এসে আধা ঘন্টা বসে আছে, তারপরে গিয়ে এখানে আমাদের একসঙ্গে দেখা হয়। এখন এবার ঘুরতে বেরিয়েছি। এখন আমি পৌঁছেছি আমার ট্রাভেলের তৃতীয় প্লেসের কাছে, আর্ট অফ ফিউচার মিউজিয়ামের কাছে, যেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই ধরনের রোবট আপনি দেখতে পাবেন, যার সম্পর্কে বলবার মতো কোনো শব্দই নেই। সময় থেকে মনে হচ্ছিল যেন অনেক আগে এগিয়ে চলে এসেছিলাম, মনে হচ্ছিল না 2026-এ রয়েছি। এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর জায়গা একদিনের মধ্যে যেটা আমি ট্রাভেল করছি, এবং থার্ড প্লেস যেটা হচ্ছে আর্ট অফ মিউজিয়াম। এরপরে যাবো বুর্জ খলিফার দিকে। এবং এর সম্পর্কে যদি বলি, এটি 2022 সালে নির্মাণ করা হয়েছিল, এবং এখানে ঢোকার জন্য আচ্ছা খাসা পয়সা দিতে হবে। যেমন 169 রিয়াল, মানে ইন্ডিয়ান মানিতে 25 দিয়ে গুণ করে নেবেন, কত হচ্ছে তা আমি আপনারা বের করে নেবেন। এবং দুবাইয়ের সব জিনিসই এইরকম। বুর্জ খলিফা আপনি দেখবেন ফ্রি, ঢুকতে গেলে 250 রিয়াল, এখানে ঢুকতে গেলে 169 রিয়াল, বোট রাইডিং তার জন্য দিতে হবে 60 রিয়াল। এখানে যা কিছু করবেন সব কিছু কিন্তু খুব এক্সপেন্সিভ। বাইরে থেকে দেখতে গেলে কোনো পয়সা লাগে না, কিন্তু ভেতরে ঢুকে কিছু নিতে গেলে আচ্ছা খাসা টাকা দিতে হবে। এবং দুবাইয়ে কেবলমাত্র পয়সা বাড়ার লোক ছড়া কারোর জন্যই নয়। আজকের দিনের আমার চতুর্থ স্থান হলো দুবাই মল, যা বিশ্বের সবচেয়ে বড় শপিং মলগুলির মধ্যে একটি। এখানে রয়েছে মলের মধ্যে থাকা বিশ্বের সবচেয়ে বড় অ্যাকোরিয়াম। এই আন্ডার ওয়াটার জুয়ের মধ্যে হাজারেরও বেশি মাছের প্রজাতি দেখা যায়। এইটি একটি মল নয়, একটি শহর, যাকে অনুভব করা একটা ইউনিক ব্যাপার। আজকের দিনের আমার শেষ ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা। 828 মিটারের উঁচু এই বিল্ডিংটিকে বানানো হয়েছিল 6 বছরের ব্যবধানে। 2010 থেকে আজও পর্যন্ত এর সমতুল্য বিল্ডিং বানাতে অক্ষম পুরো পৃথিবী। এই ছিল আমার একদিনের মধ্যে দুবাই ঘোরার সম্পূর্ণ কাহিনী। আবারও দেখা হবে নতুন গল্প, নতুন জায়গা, নতুন অ্যাডভেঞ্চারের সাথে। তো ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই মেহবুব অ্যাডভেঞ্চার ডায়েরির নতুন পাতায়।